বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খন্দকার দিলা আফরোজা, সহকারী অধ্যাপক, সোনারগাঁও সরকারি কলেজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। আজকের বিষয় গার্হস্থ্য অর্থনীতি, অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233507, course name Textile Design and Weaving, lecture 2। আজকের আলোচ্য বিষয় Elements of Design Used in Clothing। চলো শিক্ষার্থীরা, আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমাদের মূল ক্লাসে শিল্পের উপাদানগুলো কি ছিল সে সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এখন আমরা শিল্পের উপাদানের পরবর্তী ধাপ আলোচনা করব। আমরা জানি যে কোনো জিনিসকে সুন্দর করে ফুটিয়ে তোলাই হচ্ছে শিল্প। নকশা তৈরির জন্য পোশাকে যে উপাদানগুলো প্রয়োগ করা হয় তাকে শিল্পকলা উপাদান বলে। পোশাকের মান উন্নয়নে শিল্পকলার অবদান রাখে। আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী তৈরি করার জন্য যে বস্তুটি প্রয়োজন তাকে উপাদান বলে থাকি। কারণ যে কোনো মানুষের শিল্পী মনে পরিচয় ঘটাতে এই উপাদানগুলোর প্রয়োজন। এই উপাদানগুলোর মধ্যে বিদ্যমান তাকে আমরা শিল্প উপাদান বলে থাকি। শিল্পের মূল উপাদানগুলো হলো রং, রেখা, আকার, জমিন, বিন্দু ও প্যাটার্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে রং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা রেখা সম্পর্কে এবং আরো অন্যান্য উপাদানগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। চলো এখন আমরা চলে যাই রেখা কি। রেখা একটি মৌলিক শিল্প উপাদান। কোনো কিছুর ধারকে রেখা বলে। গতিশীল বিন্দুকেও রেখা বলা যায়। বস্তুত সকল রেখায় কোনো না কোনো গতি প্রকাশ করে। Lines express motion leading to rhythm. রেখাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা কৃত্রিম রেখা ও প্রাকৃতিক রেখা। প্রাকৃতিক রেখা হলো প্রকৃতির মাধ্যম থেকে আমরা যে রেখা পেয়ে থাকি সেটা হচ্ছে প্রাকৃতিক রেখা। যেমন গাছের ছাল, গাছ কেটে যে কাঠের যে নিম্ন অংশটুকু পাওয়া যায় সেটি হচ্ছে প্রকৃতির রেখা। আর কৃত্রিম রেখা, কৃত্রিম উপায়ে যে রেখা পাওয়া যায় তাকে কৃত্রিম রেখা বলা হয়। যেমন নিজেদের হাত দিয়ে তৈরি যে রেখা। কৃত্রিম রেখাকে আবার দুই প্রকার, যেমন সরলরেখা ও বক্ররেখা। এখন শিক্ষার্থীরা, সরলরেখা ও বক্ররেখা কি সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। সরলরেখা হচ্ছে যে রেখা চলার দিক পরিবর্তন না করে সোজা অগ্রসর হয় তাকে সরল রেখা বলে। চিত্রে সরলরেখার অংশ দেখানো হয়েছে। বক্ররেখা, যে রেখা
চলার দিক পরিবর্তন করে থাকে তাকে বক্ররেখা বলে। প্রাকৃতিকভাবে গাছের ডালপালা, মানুষের দেহ কাঠামো ইত্যাদি বক্ররেখার উদাহরণ। আমি আবারও বলছি, কৃত্রিম রেখাকে দুই ভাগে ভাগ করা যায়, এক সরলরেখা, বক্ররেখা। সরলরেখা হচ্ছে যে রেখা চলার দিক পরিবর্তন না করে সোজা অগ্রসর হয় তাকে সরলরেখা বলে। আর বক্ররেখা যে রেখা চলার দিক পরিবর্তন করে থাকে তাকে বক্ররেখা বলে। যেমন প্রাকৃতিকভাবে গাছের ডালপালা, মানুষের দেহ কাঠামো ইত্যাদি বক্ররেখার উদাহরণ। সরলরেখা থেকে আমরা নিম্নলিখিত বৈশিষ্ট্য পেতে পারি, যেমন সরলরেখা বাহ্যিক দৃষ্টিতে বস্তুতে বড় করে তোলে আর বস্তুর পরিমাপ নির্ণয়ে সহায়তা করে। আর বক্ররেখা থেকে পাওয়া যায় যে শিল্প সামগ্রীতে কমনীয়ভাবে ফুটিয়ে তোলে, শিল্প সামগ্রীতে সজীব ও দীপ্তপূর্ণ করে তোলে। আমি আবার বলছি, সরলরেখার বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে বস্তুকে বড় করে তোলে, আবারও দৃষ্টিকে গতিশীল করে এবং শক্তিশালীভাবে সৃষ্টি করে। আর বক্ররেখার বৈশিষ্ট্য হচ্ছে বক্ররেখা শিল্প সামগ্রীতে কমনীয় ভাব ফুটিয়ে তোলে। এই রেখা শিল্প সামগ্রীতে সজীব ও দীপ্তিপূর্ণ করে তোলে। রেখার অবস্থান অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়, যথা লম্ব রেখা, আড়াআড়ি রেখা, কৌণিক রেখা, আঁকাবাঁকা রেখা। আমরা পাশের চিত্রের সাহায্যে রেখার অবস্থান অনুযায়ী 4 ভাগের ভাগ করা তারই সামগ্রিক চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা রেখাগুলোকে শনাক্তকরণ করতে পারব। এখন আসি, লম্ব রেখা কি? যে রেখা সোজাসুজি বা লম্বালম্বি ভাবে অবস্থান করে তাকে আমরা লম্ব রেখা বলি। লম্ব রেখা থেকে আমরা নিম্নলিখিত বৈশিষ্ট্য পেতে পারি চিত্রের মাধ্যম থেকে। এই শিল্প বস্তুতে চলমান ভাব সৃষ্টি করে, বস্তুর বেশকে কমিয়ে দেয়। এই রেখা ব্যবহারে শিল্প সামগ্রীতে শক্তিশালী ও ধীরতার ভাব সৃষ্টি করে। আমি আবারও বলছি, লম্ব রেখা থেকে বস্তুতে চলমান ভাব সৃষ্টি করে, বস্তুর বেশকে কমিয়ে দেয়। এই রেখা ব্যবহারে শিল্প সামগ্রীতে শক্তিশালী ও ধীরতার ভাব সৃষ্টি হয়। তারপর আমরা চলে আসি আড়াআড়ি রেখা কি? আড়াআড়ি রেখা হচ্ছে যে রেখাগুলো ভূমির আড়াআড়ি অবস্থায় অবস্থান করে তাকে আড়াআড়ি রেখা বলে। চিত্রে আড়াআড়ি রেখার অংশ দেখানো হয়েছে। সেই অংশ থেকে আমরা আড়াআড়ি রেখার বৈশিষ্ট্য আমরা জানতে পারি। আড়াআড়ি রেখা দূরের জিনিসকে আরো দূরে সরিয়ে নেয়।
আড়াআড়ি রেখা শান্ত ভাব সৃষ্টি করে। আড়াআড়ি রেখা বস্তুর ব্যাসকে বাড়িয়ে দেয়। এখন আসি আমরা কৌণিক রেখাটা কি। কৌণিক রেখা হচ্ছে যে রেখা কোণাকুণি ভাবে অবস্থান করে তাকে কৌণিক রেখা বলে। চিত্রের মাধ্যম থেকে আমরা যে কোণ দেখানো হয়েছে সেই কোণ থেকে আমি কৌণিক রেখার বৈশিষ্ট্য অনুধাবন করতে পারছি। যেমন আকৃতিতে শনাক্ত করতে সাহায্য করে কৌণিক রেখা। বস্তুতে চঞ্চল, গতিশীল, উজ্জ্বল ভাব ফুটিয়ে তোলে এই কৌণিক রেখা। অনুরূপভাবে দর্শনার্থীর দৃষ্টিতে উৎসাহ ভাব সৃষ্টি করে। বাহ্যিক সৌন্দর্য বর্ধনে এই রেখা বিশেষ ভূমিকা পালন করে। তারপর আমরা আসি আঁকাবাঁকা রেখা। আঁকাবাঁকা রেখা চিত্রের মাধ্যম থেকে আঁকাবাঁকা রেখাটা কিভাবে আমাদের রেখার সৌন্দর্য ফুটিয়ে ওঠায় তারই কিছু অংশ আমরা আঁকাবাঁকা রেখার মাধ্যমে জানতে পারবো। আঁকাবাঁকা রেখা হচ্ছে তীক্ষ্ণ কোনো বিশিষ্ট রেখা যা তাকে আমরা আঁকাবাঁকা রেখা বলি। এই রেখার মধ্যে সর্বাপেক্ষা গতিশীল, কারণ এটি প্রতিটি বাঁকেই দর্শনার্থীর দৃষ্টিকে চঞ্চল করে তোলে। আঁকাবাঁকা রেখা থেকে আমি যে বৈশিষ্ট্যগুলি জানতে পারি তা হচ্ছে অধিকতর চঞ্চল, গতিশীল, প্রাণবন্ত। আরো জানতে পারি শিল্প সামগ্রিক একঘেয়েমি ভাব দূর করা যায় এই আঁকাবাঁকা রেখার মাধ্যমে। বস্তুর আকৃতিকে অলঙ্করণের সহায়তা করে এই আঁকাবাঁকা রেখা। তাহলে আমরা শিক্ষার্থীরা রেখার অবস্থান অনুযায়ী রেখাকে 4 ভাগে ভাগ করা হয় সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। পরবর্তী পর্যায়ে আমরা চলে যাই রেখা প্রয়োজনীয়তা কি। রেখার প্রয়োজনীয়তা প্রতিটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে কোনো বস্তুকে গতিশীল করতে রেখার প্রয়োজন হয়। যে কোনো মানুষের মনের ভাব প্রকাশ করা যায় এই রেখার মাধ্যমে। এখন চলো শিক্ষার্থীরা রেখার ব্যবহারটা আমরা জেনে নেই। রেখার ব্যবহার হচ্ছে পোশাক পরিচ্ছদের নকশা তৈরির ক্ষেত্রেও রেখার ব্যবহার হয়ে থাকে। রেখা দূরত্ব নির্ধারণ করতে রেখার ব্যবহার হয়ে থাকে। তাছাড়াও রেল লাইন, টেলিফোনের তার, ইলেকট্রিকের তার এবং পানির পাইপ ইত্যাদি রেখার আকার আকৃতি দিয়ে ব্যবহার করা যায়। তাহলে আমরা শিক্ষার্থীরা রেখার সম্পর্কে আমরা এখন জানতে পেরেছি। এই পৃষ্ঠা থেকে রেখার প্রয়োজনীয়তা কি এবং রেখার ব্যবহারটা কি। তাছাড়া শিক্ষার্থী পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা জানতে পাচ্ছি শিল্পের উপাদানের আরেকটি অংশ, তা হচ্ছে আকার। আকারকে আমরা বলতে পারি এভাবে কোনো বস্তুর সামগ্রিক গঠন প্রণালী, তাকে আকার বলে। যেমন ফুল, ফল, গাছপালা, শামুক, ঝিনুক ইত্যাদি। চিত্রে আমরা একটি বিখ্যাত ছবি দেখতে পাচ্ছি। সে ছবির মাধ্যমে আকারের বিশেষ কাঠামোগুলো আমরা বুঝতে পারবো। এখন আমরা চলে যাই আকার কত প্রকার। আকার 2 প্রকার, যথা মুক্ত আকার ও জ্যামিতি আকার।
মুক্ত আকারটা কি? মুক্ত আকার হচ্ছে যখন কোনো বস্তুর জ্যামিতিক নিয়ম অনুসরণ করে তৈরি করা হয় না, তাকে মুক্ত আকার বলে। যেমন পাহাড়ের আকার, পাথরের আকার, আমের বীজের আকার ইত্যাদি। জ্যামিতিক আকার হচ্ছে জ্যামিতিক নিয়ম অনুসরণ করে যে আকার তৈরি করা হয় তাকে জ্যামিতিক আকার বলে। যেমন বৃত্ত, আয়তক্ষেত্র, চতুর্ভুজ ইত্যাদি। আকারের প্রকারভেদ অনুসারে জ্যামিতিক ও মুক্ত আকারকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মুক্ত আকার আর বন্ধ আকার। মুক্ত আকার যে সমস্ত বস্তুর আকার সম্পূর্ণ খোলা থাকে তাকে মুক্ত আকার বলে। যেমন ফুলদানি, পানির জগ, গ্লাস, পুকুর, নদী ইত্যাদি। অনুরূপভাবে বন্ধ আকার হচ্ছে কোনো বস্তুর আকার যখন সম্পূর্ণ বন্ধ অবস্থায় থাকে তাকে বন্ধ আকার বলে। যেমন ডিম, চেনাবাদাম, বল, রসগোল্লা ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মৌলিক আকারের নিয়ম অনুসারে মৌলিক আকারকে তিন প্রকার ভাগে ভাগ করা হয়, যথা বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। আমরা চিত্রের মাধ্যমে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজকে জানতে পারছি। আমরা জানি বৃত্ত হচ্ছে চারদিকে গোল একটা অংশ, যার বিন্দু থেকে একটা কম্পাসের মাধ্যমে চারদিকে ঘুরিয়ে যে বৃত্ত অঙ্কন করা হয়, যেমন বল। ত্রিভুজ কাকে বলতে পারি? তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলি। তাছাড়াও চতুর্ভুজ হচ্ছে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। এখন আমরা জানি বস্ত্র ও পোশাক পরিচ্ছেদে আকারের বিভিন্ন প্রভাবে কিভাবে বৈচিত্র্য সৃষ্টি করতে পারে। একই প্রকারের আকার পাশাপাশি থেকে সুন্দর সম্মিলিত আকারের সৃষ্টি করতে পারে। আকার পরিবেষ্টনকারী রেখাগুলোর সৃষ্ট আয়তনের এবং এই রেখাগুলোর বৈশিষ্ট্যের ইঙ্গিত বহন করে। উদাহরণস্বরূপ দেখা যায় চতুর্ভুজ রেখাগুলো বেশ স্থায়িত্ব, দৃঢ়তা। ত্রিভুজ রেখাটি কম স্থায়িত্ব, বেশি গতিশীলতাকে বোঝায়। একাধিক আকার বিভিন্নভাবে সংমিশ্রণ করে আরো নানা ধরনের প্রভাব সৃষ্টি করা যেতে পারে এবং আকৃতির প্রভাবও ভিন্ন ভিন্ন হতে দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা জমিন সম্পর্কে জানি। জমিন কি? জমিন হচ্ছে কোনো বস্তুর উপরিভাগের অংশকে জমিন বলা হয়। জমিন হচ্ছে কোনো জিনিসের উপরের নকশা নির্ধারণ করা। বস্তুর উপরের জমিনের নমনীয়তা, মসৃণতা ও খসখসে ভাবকে জমিন বলে। যেমন কীট, পতঙ্গ ও পাখির শরীরের উপরি ভাগ।
আমি আবারও বলছি, জমিন হচ্ছে কোনো জিনিসের উপরের নকশা নির্ধারণ করা, বস্তুর উপরের জমিনের নমনীয়তা, মসৃণতা ও খসখসে ভাবকে জমিন বলে। যেমন কীটপতঙ্গ ও পাখির শরীরের উপরিভাগ। জমিনকে উৎস অনুসারে দুই ভাগে পেয়ে থাকি। এক প্রাকৃতিক জমিন, দুই কৃত্রিম জমিন। প্রাকৃতিক জমিন হচ্ছে প্রকৃতি থেকে আমরা যে জমিন পেয়ে থাকি। চিত্রে প্রাকৃতিক জমিনের একটি অংশবিশেষ দেখানো হয়েছে, যেমন ফুল, লতা পাতা ইত্যাদি। আর কৃত্রিম জমিন মানুষ তার প্রয়োজন মেটানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং বৈজ্ঞানিক উপায়ে যে বস্তু সৃষ্টি করে তাকে কৃত্রিম জমিন বলে। চিত্রের মাধ্যমে কৃত্রিম জমিনের একটি আংশিক ছবি দেখানো হয়েছে। তার থেকে আমরা বুঝতে পারবো যে কৃত্রিম জমিনটা কি, যেমন খাদ্য, বস্ত্র, অলংকার। আবারও জমিনকে 6 ভাগে ভাগ করা হয়, যথা মসৃণ জমিন, অমসৃণ জমিন, চকচকে জমিন, খসখসে জমিন, কাটা কাটা জমিন, উঁচু নিচু জমিন, অনুভবের উপর ভিত্তি করে জমিনকে দুই প্রকার ভাবে ভাগ করা যায়, যথা দৃষ্টি অনুভূত জমিন, স্পর্শ অনুভূত জমিন। শিক্ষার্থীরা, আমরা নিচের স্লাইড থেকে জমিনকে 6 ভাগে যে ভাগ করা হয়েছে তারই অংশবিশেষ ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। প্রথম হয়েছে মসৃণ জমিন, দ্বিতীয় অমসৃণ জমিন, তৃতীয় খসখসে জমিন, চতুর্থ চকচকে জমিন, পঞ্চম কাটা কাটা জমিন এবং ষষ্ঠ উঁচু নিচু জমিন। অনুভবের উপরে ভিত্তি করে জমিনকে আবারও দুই ভাগে ভাগ করা যায়, যেমন দৃষ্টি অনুভূত জমিন, স্পর্শ অনুভূত জমিন। এখন আমরা আসি দৃষ্টি অনুভূত জমিন কি। যখন কোনো বস্তুর জমিন চোখে চোখে দেখে বোঝা যায় বা অনুভব করা যায় তাকে দৃষ্টি অনুভূত জমিন বলে, যেমন সাজ সজ্জা, কার্পেট, কাঁঠালের ছবি ইত্যাদি। এখন আসি শিক্ষার্থীরা, স্পর্শ অনুভূত জমিন কি। স্পর্শ অনুভূত জমিন হচ্ছে যখন কোনো বস্তুর জমিন হাত দিয়ে স্পর্শ করে বোঝা যায় তাকে স্পর্শ অনুভূত জমিন বলে, যেমন মসৃণ এবং অমসৃণ। মসৃণ বা অমসৃণ কাপড়, লিচু, আম, জাম, খোদাই করা কাঠের আসবাবপত্র ইত্যাদি। আর শিক্ষার্থীরা, আমরা এই চিত্রের মাধ্যমে জমিনের অংশবিশেষ বুঝতে পেরেছি। এখন শিক্ষার্থীরা আসা যাক জমিনের প্রয়োজনীয়তা কি। আমরা জমিনের সংজ্ঞা, উপাদান থেকে বা শ্রেণীবিভাগ থেকে জমিনের যে প্রয়োজনীয়তা পাই তা হচ্ছে জমিন কোনো বস্তুকে আকর্ষণীয় করতে সাহায্য করে, জমিন
মসৃণ রং ছাপার সৌন্দর্য আকর্ষণীয় উজ্জ্বল করে, খসখসে জমিনে রঙের উজ্জ্বলতা কম হয়। কিছু কিছু বস্তুর খসখসে জমিনে গুরুত্ব উজ্জ্বলতার চেয়ে বেশি। আমি আবারও বলছি জমিনের প্রয়োজনীয়তা। জমিন কোনো বস্তুকে আকর্ষণীয় করতে সাহায্য করে। 2, মসৃণ জমিনে রং ছাপার সৌন্দর্য আকর্ষণীয় উজ্জ্বল করে। 3, খসখসে জমিনে রঙের উজ্জ্বলতা কম হয়। 4, কিছু কিছু বস্তুর খসখসে জমিনের গুরুত্ব উজ্জ্বলতার চেয়ে বেশি। তারপর শিক্ষার্থীরা এখন জমিনের ব্যবহার সম্পর্কে জানি। আমরা জানি আমাদের প্রতিটি দিনের জন্য প্রতিটি কাজের ক্ষেত্রে জমিনের ব্যবহার অপরিহার্য। তার মধ্য থেকে জমিনের ব্যবহার 1, রঙের ব্যবহারের মাধ্যমে জমিনের মান বাড়ানো যায়। 2, জমিন বস্তুকে ছোট বড় করতে সাহায্য করে। 3, কোনো সময় জমিন নিরাপত্তা সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। 4, জমিনের মাধ্যমে শীতল উষ্ণ পরিবেশ সৃষ্টি করা যায়। আমি আবারও বলছি, রঙের ব্যবহারের মাধ্যমে জমিনের মান বাড়ানো যায়। জমিন বস্তুকে ছোট বড় করতে সাহায্য করে। কোনো সময় জমিন নিরাপত্তা সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। জমিনের মাধ্যমে শীতল উষ্ণ পরিবেশ সৃষ্টি করা যায়। তাহলে শিক্ষার্থীরা আমরা জমিন থেকে পেয়েছি জমিন কি, জমিনের প্রকারভেদ, জমিনের প্রয়োজনীয়তা, জমিনের ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি। এখন আমরা শিক্ষার্থীরা চলে যাই বিন্দু কি। বিন্দু হচ্ছে শিল্প উপাদানের একটা অংশ। বিন্দুর কোনো মাত্রা নাই, গোলাকার ছোট একটি স্থান দখল করে থাকে, তাকে বিন্দু বলে। শিল্পকলায় বিন্দু বলতে গোলাকার একটি অবস্থানকে বোঝায়, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু, শিশির বিন্দু, প্রজাপতির ডানায় বিন্দু ইত্যাদি। চিত্রের মাধ্যম থেকে বিন্দুর অংশবিশেষ দেখানো হয়েছে। আমি আবারও বলছি, বিন্দুর কোনো মাত্রা নাই, গোলাকার ছোট একটি স্থান দখল করে থাকে। শিল্পকলায় বিন্দু বলতে গোলাকার একটি অবস্থানকে বোঝায়, যেমন ক্ষুদ্র ক্ষুদ্র পানির বিন্দু, শিশির বিন্দু, প্রজাপতির ডানা বিন্দু ইত্যাদি। বিন্দু 2 প্রকার, যথা মাত্রা ছাড়া বিন্দু, মাত্রা যুক্ত বিন্দু। মাত্রা ছাড়া বিন্দু, যে বিন্দুর কোনো মাত্রা নাই তাকে মাত্রা ছাড়া বিন্দু বলে, যেমন কাগজের উপর কলমের স্পর্শ। চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুর কোনো মাত্রা নেই এবং কাগজের উপর কলমের স্পর্শ, তাকে মাত্রা ছাড়া বিন্দু বলে। 2, মাত্রাযুক্ত বিন্দু, যে বিন্দুতে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা ইত্যাদি মাপ আছে তাকে মাত্রাযুক্ত বিন্দু বলে। চিত্রে মাত্রাযুক্ত বিন্দুর অংশবিশেষ দেখানো হয়েছে, যেমন বড় আকারের কিছু ভিত্তিক নকশা।
এখন শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি মোটিভ জিনিসটা কি। মোটিভ চিত্রের মাধ্যমে মোটিভের একটা অংশ বিশেষ দেখানো হয়েছে, যা সম্পূর্ণ একটা অলংকার চিত্র বিশেষ। মোটিভ একটি আলংকারিক নকশা বা বিশেষত পুনরাবৃত্তি, একটি শৈল্পিক কাজের একটি প্যাটার্ন এবং একটি প্রভাবশালী বা পুনরাবৃত্তির ধারণা গঠন করে। মোটিভ একটি আলংকারিক নকশা বিশেষ যা পুনরাবৃত্তি একটি শৈল্পিক কাজের একটি প্যাটার্ন এবং একটি প্রভাবশালী বা পুনরাবৃত্তি ধারণা গঠন করে। মোটিভের প্রকারভেদ: উদ্ভিজ মোটিভ, ফ্লোরাল মোটিভ, জ্যামিতিক মোটিভ, ঐতিহ্যবাহী মোটিভ, অ্যাবস্ট্রাক্ট মোটিভ। চিত্রের মাধ্যমে মোটিভের বিভিন্ন অংশ আলাদা আলাদা করে দেখানো হয়েছে। সেই বিভিন্ন অংশগুলো যখন একই সাথে সংমিশ্রণের সৃষ্টি হবে, তখন সেই জিনিসটাই হবে একটা মোটিভ এবং সেটা হবে একটা প্যাটার্ন বা নমুনা। আমরা এখন প্যাটার্ন কি সে সম্পর্কে আমরা জানি। প্যাটার্ন হলো অংশ বা সমস্ত চিত্রের উপর কোনো আকারের নিয়মিত পুনরাবৃত্তি। একটি নিয়মিত প্যাটার্ন পৃষ্ঠার বিভিন্ন অংশের আকৃতি পুনরাবৃত্তি করে, যা একীভূত সংহত কাজের দিকে নিয়ে যেতে পারে। আমি প্যাটার্ন সম্পর্কে আবার বলছি। প্যাটার্ন হচ্ছে অংশ বা সমস্ত চিত্রের উপর কোনো আকারের নিয়মিত পুনরাবৃত্তি। একটি নিয়মিত প্যাটার্ন পৃষ্ঠার বিভিন্ন অংশের আকৃতি পুনরাবৃত্তি করে, যা একীভূত সংগত কাজের দিকে নিয়ে যেতে পারে। প্যাটার্ন তিনটি বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, যেমন একক মোটিভ, মোটিভের পুনরাবৃত্তি, সাংগঠনিক প্রক্রিয়া। চিত্রের মাধ্যমে তিনটি বৈশিষ্ট্যের আলোকে মোটিভের নমুনা তুলে ধরা হয়েছে। সেই চিত্র থেকে মোটিভের নমুনা আমরা অনুমেয় নমুনা থেকে আমরা মোটিভের বৈশিষ্ট্য পাচ্ছি। মোটিভ একক মোটিভ, মোটিভের পুনরাবৃত্তি, মোটিভের সাংগঠনিক প্রক্রিয়া। এখন শিক্ষার্থীরা আমরা এতক্ষণ আমরা শিল্প উপাদানের বিভিন্ন প্রকার, শ্রেণীবিভাগ, এমনকি বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিয়েছি। তার মধ্যে থেকে আমি আবারও বলছি, রেখা প্রধানত দুই প্রকার: প্রাকৃতিক রেখা, কৃত্রিম রেখা। কৃত্রিম রেখা আবারও দুই প্রকার: সরলরেখা, বক্ররেখা। রেখার অবস্থান অনুযায়ী চার ভাগে ভাগ করা যায়: লম্ব রেখা, আড়াআড়ি রেখা, কৌণিক রেখা, আঁকাবাঁকা রেখা। এখন আকার হচ্ছে কোনো বস্তুর সামগ্রিক গঠন প্রণালীকে আকার বলে। আকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়: মুক্ত আকার, জ্যামিতিক আকার। জ্যামিতিক আকারকে আবার মুক্ত আকারকে আবার দুভাগে ভাগ করা যায়: এক, মুক্ত আকার, বন্ধ আকার। মৌলিক আকার তিন প্রকার: বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ। জমিনকে আমরা উৎস অনুসারে দুই ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক ও কৃত্রিম। আবার জমিনকে ছয় ভাগে ভাগ করা যায়: মসৃণ, অমসৃণ, চকচকে, খসখসে, কাটা কাটা, উঁচু নিচু ইত্যাদি। অনুভবের উপর ভিত্তি করে জমিনকে দুই ভাগে ভাগ করা হয়: দৃষ্টি জমিন,
স্পর্শ জমিন। তাছাড়াও বিন্দু গোলাকার একটি অবস্থান, তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, মাত্রা ছাড়া বিন্দু, মাত্রাযুক্ত বিন্দু। আর আমরা জেনেছি মোটিভটা কি। মোটিভটাকে এক কথায় বলা হয় একটি অলংকারিত নকশা, যা পুনরাবৃত্তি শৈল্পিক কাজ। আর প্যাটার্নটা হচ্ছে সমস্ত চিত্রের উপর কোনো আকারের নিয়মিত পুনরাবৃত্তি। শিক্ষার্থীরা, আমরা পোশাকের শিল্পকলার উপাদান এক নজরে একটু দেখে নেই। রং, রেখা, আকার, জমিন, বিন্দু, মোটিভ এবং প্যাটার্ন। এখন আসা যাক পোশাক শিল্পে উপাদানের কতটুকু প্রয়োগ করতে পারি আমরা। পোশাক শিল্পে যে ডিজাইনেরই পোশাক হোক না কেন, রঙের ক্ষেত্রে নির্বাচন করতে হলে তাদের অনুপাত সঠিকভাবে সন্নিবেশিত করতে পারলে সমস্ত পোশাকটি সৌন্দর্য ব্যাহত হয়। বিভিন্ন ধরনের রং ব্যবহারে পোশাকের বৈচিত্র্য সৃষ্টি করা যায়। আর রেখার ক্ষেত্রে রেখা পোশাকের ডিজাইনের বৈশিষ্ট্য আনে। ডিজাইন যে ধরনের হোক না কেন, রেখা বৈচিত্র্য প্রভাবিত করে। পোশাকে রেখার ব্যবহারের ফলে ব্যক্তিকে আপাত দৃষ্টিতে লম্বা, খাটো, বেঁটে মনে হয়। লম্বা রেখায় ব্যক্তিকে লম্বা দেখায়, আড়াআড়ি রেখায় ব্যক্তিকে মোটা ও বেঁটে দেখায়, বক্ররেখায় পরিধানকারীর দৈর্ঘ্য কমায়, কিন্তু পোশাকে ছন্দ আনে এবং লাবণ্য সৃষ্টি করে। আকার, প্রতিটি পোশাকে নির্দিষ্ট আকার আছে, যার মাধ্যম থেকে একটি ব্যক্তিকে আরো লম্বা জামা পরলে লম্বা মনে হয়। কারো মুখের আদল যদি গোল হয়, তাহলে গভীর করে কাটা ভি এবং ইউ তার অবয়বের লম্বা ভাব আনবে। দেহের বৈশিষ্ট্য অনুযায়ী বর্ণ, উচ্চতা ইত্যাদি বিবেচনা করে আকারের পরিবর্ধনের মাধ্যমে ডিজাইনে বৈচিত্র্য আনয়ন করা সম্ভব হয়। জমিন, মসৃণ, খসখসে বিভিন্ন ধরনের জমিন পোশাকে দেখা যায়। শাড়ি, শার্ট, প্যান্ট, স্কার্ট প্রভৃতি পোশাকে জমিনের ভিন্নতা দেখা যায়। পোশাকে শুকনো নকশা করতে হলে জমিন, মসৃণ জমিন ভালো, খসখসে জমিনের বস্ত্র ততটা উপযুক্ত না। বিন্দু, বিন্দু ব্যবহারে পোশাকের নকশা সৃষ্টি করা যায়। ছোট বা বড় কিংবা একজাক বিন্দু একত্রিত করে পোশাকের নকশা তৈরি করা যায়। পোশাকে এবং রং করা শিল্পে বিন্দুর ব্যবহার নকশাটিকে সুন্দর, আকর্ষণীয় এবং জনপ্রিয় করে তোলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেও জেনেছি মোটিভ এবং প্যাটার্ন। মোটিভ হচ্ছে একটা শিল্প সৃষ্টির আংশিক কার্যাবলী, যার মাধ্যম থেকে প্যাটার্নের উৎপত্তি। তাহলে আমরা আজকের সেই শিল্প উপাদানের বৈশিষ্ট্যগুলো এবং শিল্পের উপাদানগুলো জেনেছি। তা থেকে আমরা আমাদের নিজেদের ক্লাসগুলোকে আবার বাসায় বসে যাচাই বাছাই করে আমরা দেখি এবং আমাদেরকে সেভাবে অনুপ্রাণিত করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও তোমাদেরকে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।